ওকে, মেইন কথা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মেডিকেল ইংলিশ অ্যানালাইসিস ক্লাস। ইংলিশ প্যাটার্ন চেঞ্জ হয়েছে। 2 নাম্বার কথা, কিভাবে পড়বো, কোন বই পড়বো, সবকিছু আমার তোমার ধরো সব মিলাই কই বইগুলা কই। মাস্টার এত মোটা একটা বই, অ্যাপেক্স এত মোটা একটা বই, উন্মেষের বই বলো, রেটিনার বই বলো, অনেক অন্যান্য বিভিন্ন বই পড়ে, তাহলে এত মোটা বই কিভাবে আসলে পড়া সম্ভব, কি আদৌ কি পড়া জরুরি কিনা। এক একজন দেখবা যে ইভেন বাজারে মেডিকেল মাস্টার ইংলিশ, এই মাস্টার বইয়ের উপর আলাদা কোর্স চলে আসে। আসলে কি মাস্টার কোশ্চেন মানে সব একদম এ টু জেড সলভ করার প্রয়োজন আছে কিনা। 2 নাম্বার কথা হচ্ছে ভোকাবুলারি নিয়ে সমস্যা, সিনোনিম মুখস্থ থাকে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ থাকে না, সবকিছু নিয়েই কথা বলবো। এবং সবশেষে এবং অবশ্যই আজকের ক্লাসটা পাবলিক হচ্ছে না, প্রাইভেটই হচ্ছে। তো মেইন কথা হইতেছে, আচ্ছা আসো শুরু করি, সেটা হচ্ছে মেডিকেল ইংলিশ অ্যানালাইসিস। তো ইংলিশের মধ্যে আমাদের কত মার্ক? 15 মার্ক। দেখো তোমাকে আমি আগে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে জিকে তে কত মার্ক? 10 মার্ক। এই 10 মার্কের বললাম সার্টেনিটিটা নাই, বাট এই 15 মার্কের সার্টেনিটিটা আছে। অর্থাৎ নিশ্চিত করে বলা যায় যে এই 15 মার্ক কেউ যদি মেডিকেলের ইংলিশটা সুন্দর করে পড়ে, 12 থেকে 13 মার্ক অনায়াসে, 13+ অনায়াসে পসিবল, আল্লাহ তাআলা যদি সহায় হন। বাট জিকের 10-এর মধ্যে অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে 5 বা 6 তুলতে গেলেই জান বের হয়ে যাবে, অনেক পড়তে হবে। তো আমি সবসময় বলি জিকেটা বললাম বেশি পড়তে যাও না। যারা যারা আনমিউট আছো একটু মিউট রাখো নিজেদেরকে, একটু নিজেদেরকে মিউট রাখো কাইন্ডলি। সবাই একটু নিজের মাইকটা চেক করো যে নিজে একটু মিউট আছো কিনা। আচ্ছা, বাট ইংলিশের বেলায় এই 15টার জন্য আমি যে টপিকগুলো বলবো ইনশাল্লাহ এটাই এনাফ। এবং কিভাবে পড়তে হবে, ফার্স্ট কোশ্চেন স্টুডেন্টের মনে সবচেয়ে বার্নিং কোশ্চেন, কোন বই পড়বো? যে কোনো একটা, এতদিন যেটা পড়ছো সেইটা আমি তোমাকে একটু বুঝাই বলি। সেটা হইতেছে, ধরো তুমি পড়ছো হচ্ছে রেটিনা ডাইজেস্ট। কি পড়ছো? রেটিনা ডাইজেস্ট বই পড়ছো, ঠিক আছে। কিন্তু তুমি বললাম প্রশ্ন সলভ করার জন্য কোনো কিছু রাখো নাই, তাহলে তোমার জন্য কি লাগবে? অবশ্যই রেটিনার থেকে একটা গাইড দিছে, সেই গাইডটা লাগবে। তাহলে এইটা সমন্বয় করে তোমার পড়তে হবে। যার কাছে উন্মেষের বই আছে, দেখা গেছে উন্মেষের যে ইংলিশ যে প্রিপারেশন বুকটা বলে, উন্মেষে বলে প্রিপারেশন বুক। তো উন্মেষে প্রিপারেশন বুকের সাথে সাথে তোমাকে কি করতে হবে? ওদের মাস্টার কোশ্চেন ব্যাংকটা ফলো করতে হবে। আচ্ছা, যারা এতদিন ফার্স্ট টাইমে মাস্টার বই পড়ছো, জাহাঙ্গীর আলমের মাস্টার বই পড়ছো, তারা মাস্টার ফলো করো। যারা তোমার অ্যাপেক্স ফলো করছো, তারা অ্যাপেক্স ফলো করো। আমি আমার অ্যাডমিশন টাইমে 2টা বই ফলো করছিলাম, 2টা বই। আমি আমার কথা বলতেছি, এটা যে তোমার ফলো করতে হবে এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। আমি জিনিসটা গুছায় নিতে পারতাম। আমি টিউটর, ইংলিশ টিউটর ফলো করছিলাম। আমি বলতেছি ইংলিশ টিউটর, সাথে জয়কলি, জয়কলি বিসিএস প্রিলি ইংলিশ। এই বইটা অনেক মোটা, 2টাই অনেক মোটা মোটা বই, এটা তোমার পড়ার দরকার নেই। এগুলি এই স্টিল নাও, আমার কাছে বইটা আছে। কই যেন বইটা? এই যে, এই যে, এটা হচ্ছে বই ছিল। আচ্ছা, না না, নতুন করে অন্য বই পড়া ঠিক হবে না। আমার কথাটা একটু ক্লিয়ার আছে কিনা তুমি আমাকে একটু জানাও তো, যারা দেখতেছো একজন একটু আনমিউট করে জানাও ঠিক ক্লিয়ার কিনা, বা চ্যাটে লেখো। জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটু কাইন্ডলি যারা আনমিউট আছো মিউট করে রাখো ভাই, ডিস্টার্ব হয়। সেটা হচ্ছে আসতেছি। তো আমি এই বইটা খুব ভালো মতন পড়ছিলাম এবং পড়তে পড়তে মোটামুটি ছিঁড়ে ফেলাইছে, ছিঁড়ে গেছে। এখান থেকে আসলে কিছুই করিনি, কোশ্চেন সলভের বিষয় আছে, আমি সেটা তোমাকে আসতেছি। কেউ যদি মনে করে মেডিকো তার কাছে আছে, মেডিকো বুক, মেডিকো ইংলিশ বইটা একটা সুপারস্টার বই, ভেরি 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 মানে নাইস বুক, এনাফ। তো যে এতদিন ধরে যেই বই ফলো করছো সেইটাই ফলো করো এবং বিশ্বাস রাখো এই বইটাই তোমার জন্য এনাফ। আমরা ইনডিসিশনে ভুগি, না বই কি কিনবো, আবার কেনার সময় টাকার কথা চিন্তা করি, আবার কি কিনবো, না না কিনলে কি হবে, মানে এরকম ইনডিসিশনে ভোগা যাবে না। তোমার কাছে যে বই আছে সেটাই এনাফ 100%। তাহলে বইয়ের প্যারা গেল, বইয়ের যে প্যারাটা ছিল, সেই প্যারাটা গেছে। 2 নাম্বার প্যারা আছে আমাদের কোথায়? সেটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে, তাই না? ভোকাবুলারি তুমি যদি 10,000 ভোকাবুলারিও পড়ো তাতেও কোনো লাভ নাই,
কারণ এটা কই থেকে করবে, কোন প্রশ্ন থেকে করবে, এটা বোঝার কোনো ওয়ে নাই। তো ভোকাবুলারি থেকে গতবার একটা প্রশ্ন আসছিল, আর একটা প্রশ্ন ভোকাবুলারি আন্ডারে ফেলা যায়ও, ধরো 2টা প্রশ্ন। এই ভোকাবুলারি বাড়ার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না, মেট, ড্যাট, বিসিএস, ডিউ সলভ করলেই হবে। যদি 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 কেউ পারো সাথে একটু চাকরি পরীক্ষার প্রশ্নটা সলভ করো। কেন বললাম, আমাদের নতুন প্রশ্ন প্যাটার্ন তুমি যদি একটু দেখো, গিভ মি জাস্ট 1 মিনিট, একটু দাঁড়াও। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাকে একটু একটা জিনিস দেখাবো, নতুন প্রশ্ন প্যাটার্নটা তুমি যদি একটু দেখো, সেটা হচ্ছে নতুন প্রশ্ন প্যাটার্নে যে সাফিক্স প্রিফিক্সটা আনা হইলো, সাফিক্স প্রিফিক্সটা আনা হয়েছে না, এই আনা হইলে এই প্রশ্নটা আসলে কোথা থেকে করা হয়েছে? বিসিএস থেকে। এই প্রশ্নটা আসছে হচ্ছে চাকরি পরীক্ষা থেকে, স্পেশালি ব্যাংক জব থেকে, ঠিক আছে, ব্যাংক জব। তো কিছু কিছু ক্ষেত্রে তোমার এই বিসিএস এর সাথে সাথে চাকরি ব্যাংক জবের পরীক্ষাগুলো সলভ করা খুবই জরুরি, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। যেরকম যদি আমি তোমাকে বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইখান থেকে যাবতীয় যত প্রশ্ন আছে সব আমরা সলভ করব। আস্তে আস্তে আসি, সিনোনিম অ্যান্টোনিম একটা পার্ট। তো এত তো করতে পারবে না, আগে তুমি হচ্ছে মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ শেষ করো। কিভাবে শেষ করব বলেও সেটাও বলে দিচ্ছি। প্রশ্ন নিলা, ধরো মেডিকেল বিগত তোমার যাবতীয় 20 বছরের প্রশ্ন তুমি সলভ করবা। তো একটা প্রশ্নে কি থাকে, ধরো এটা হচ্ছে কোশ্চেন, তো কোশ্চেনে এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকে, এটা ধরো ওয়ার্ড 1, অপশন এ তে একটা ওয়ার্ড থাকে, এটা ওয়ার্ড 2, অপশন বি তে থাকে ওয়ার্ড 3, অপশন সি তে থাকে ওয়ার্ড 4, অপশন ডি তে থাকে ওয়ার্ড 5, টোটাল 5টা ওয়ার্ড থাকে একটা সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নে। তো আমার বললাম, আমি এই যে খাতাটা নিয়ে আসলাম ওই রুম থেকে, সেটা হচ্ছে এইটা আমার স্টুডেন্ট অবস্থায় থাকা খাতা, এইটা আমার স্টুডেন্ট অবস্থায় থাকা 2টা খাতা। এইখানে লেখা মেডি ইংলিশ ভোকাবুলারি, এইখানে লেখা মেডি ইংলিশ গ্রামার। আমি ইংলিশটা নোট করে পড়তাম, এই জন্য আমি বলছি যে তোমরা এরকম 2টা খাতা বানাবা, 3টা খাতা, একটা গ্রামার আর একটা ভোকাবুলারি আর একটা হচ্ছে জিকে। নোট করাটা জরুরি। কেন নোট করা জরুরি আমি বলতেছি। তুমি যখন সলভ করতেছো, আমাদের অনেকেই ভাবি যে এইটার সিনোনিম ওইটা, এইটার অ্যান্টোনিম এইটা, এইভাবে বোধহয় সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হয়। উত্তর হচ্ছে না, খবরদার, উত্তর হচ্ছে না। কিভাবে সলভ করতে হয় তাইলে? প্রত্যেকটা ওয়ার্ড খাতায় লিখলা, খাতায় সুন্দর করে লিখলা, এই যে ধরো খাতায় আমি লিখে ফেলালাম। এখন তোমার কাজ হইতেছে এই ওয়ার্ড 1 এর অর্থটা পাশে লিখে ফেলা, দেখে দেখে, মোবাইল দেখে দেখে অর্থটা লিখে ফেলা, অর্থটা লিখে ফেলা, অর্থটা লিখে ফেলা, অর্থ লিখে ফেলা। কিভাবে সলভ করবা? আমাদের ইউটিউব চ্যানেলে আমি কিছু, যেমন ম্যাথ, বিগত বছর মেডিকেলের, বিসিএস এর, ঢাবির, এই আমি সলভ করাই দিছি, দেখবা। এটা একটু জাস্ট একটা ক্লাস হলেও তুমি একটু দেখবা, এতে করে বুঝবা যে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম তোমার করতে হবে। এখন তোমার কাজ হচ্ছে ওয়ার্ডের সাথে অর্থের এমন একটা লিঙ্ক আপ সৃষ্টি করা ব্রেনে, যেন ওয়ার্ড দেখলেই অর্থটা তোমার মনে পড়ে। অবশ্যই আমরা মুখস্থ করার চেষ্টা করব, কিন্তু সব মুখস্থ করে পারবো না, যেন মুখস্থটা স্থায়ী হয়। এই জন্য ওয়ার্ড এবং অর্থের মধ্যে আমাদের লিঙ্কিং করতে হবে। আচ্ছা, গেল। এখন এইটুক আমি বলছি, এইটুক করলেই হবে, বেশি প্যারা নেওয়ার দরকার নাই, বেশি প্যারা নেওয়ার দরকার নাই। মেডিকেল, ডেন্টাল, বিসিএস দিও, এইভাবে আস্তে আস্তে সলভ করে যাও, 3 মাস 4 মাস পর সলভ হয়ে যাবে, এরপর খালি রিভিশন দিবা। তোমার টার্গেট হইতেছে যদি এর মধ্যে মেডিকেল এক্সামে কমন পাও তাহলে দাগাবো, যদি কমন না পাই তাহলে আমরা সিনিয়র মেন্টরিং দাগাবোই না। এটা হচ্ছে আমাদের প্ল্যান, ঠিক আছে? তার মানে আমাদের 15 থেকে অলরেডি বললাম 2 মাইনাস করে প্ল্যান করতে হবে, সেটা হচ্ছে 13 মার্ক। এখন এই 13 মার্কের মধ্যে যেন আমার 13 তোলা হয়, যেভাবেই হোক আমার 13তে 13 লাগবে, সেই মেন্টালিটি রাখতে হবে। সেই মেন্টালিটির জন্য কি করতেছি, যে ইংলিশটা আমাকে ইফেক্টিভ ভাবে কিভাবে পড়বো। ইংলিশে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট টাইমে কেন চান্স, মানে কেন পারে না, সেটা হচ্ছে ইফেক্টিভ ক্লাস নাই, ইফেক্টিভ ক্লাস নাই। ইফেক্টিভ ক্লাস, আমার ক্লাস তোমার করতে হবে। ক্লাস করার পরে তুমি সেখানে কোশ্চেন অ্যানালাইসিসটা করো, এই টপিকের আগে কোশ্চেনটা দেখো, এরপরে তুমি রুলস এর মধ্যে যাও। আগেই রুলস এর মধ্যে যাও না, দেন তুমি কোশ্চেন সলভ করো, ঠিক আছে? এই দুইটা হইতেছে তোমার পড়া, আমি তোমাকে পড়ায়ও দিব, আবার তোমার নিজের পড়তে হবে। এখন মেডিকেল ইংলিশ নিয়ে একটু বিস্তারিত কথা বলার আগে 2025 সালের
ম্যাথ ইংলিশ কোশ্চেন 2025-26 এই সেশনে একটা অ্যানালাইসিস প্রয়োজন। তোমরা কি কেউ অ্যানালাইসিস করছো? অ্যানালাইসিসটা করছো বলো? অ্যানালাইসিসটা আমি একটু তোমাদের দেখাই। অ্যানালাইসিসটা কই গেল, কোন খাতায় করলাম? অ্যানালাইসিসটা আমি তোমাকে একটু দেখাই, ঠিক আছে? তুমি একটু দেখো কাহিনীটা এখানে কি ঘটছে। সেটা হচ্ছে আমরা জানি মোটামুটি আমাদের ইংলিশের কি থাকে, একটা গ্রামার পার্ট থাকে আর হইতেছে আমাদের ভোকাবুলারি পার্ট থাকে। তো ভোকাবুলারি পার্টের আবার দুইটা পার্ট, একটা হইতেছে আমার সিনোনিম অ্যান্টোনিম আর একটা হইতেছে আমাদের আদার্স। হ্যাঁ, খেয়াল করো, সাধারণত প্রতি বছর গ্রামার পার্টটা থেকে বেশি প্রশ্ন আসে। যদি 10টা প্রশ্ন গ্রামার থেকে হয়, ভোকাবুলারি প্রশ্ন হয় 5টা। শুধুমাত্র 25-26 সেশনে এই সিকোয়েন্সটা মেনটেন করে নাই। তার মানে এই না যে ইংলিশ প্রশ্ন কঠিন হয়েছে, আরো সহজ হয়েছে। আমি তোমাকে দেখাই আদার্স এর মধ্যে কি কি কোথা থেকে প্রশ্ন হয়েছে। সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে প্রশ্ন হয়েছে 4টা। প্রশ্ন হয়েছে কয়টা? 4টা। এই প্রশ্নটা হয়েছে 4টা, রেকর্ডেড থাকবে, সমস্যা নাই। এখন এই যে নাম্বারটা 4টা প্রশ্ন, তুমি চিন্তা করো, আমি সিনোনিম অ্যান্টোনিম বাদ দিয়ে দিছি, তাহলে থাকে হইতেছে 13টা প্রশ্ন। 13টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন হইতেছে খালি ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। তার মানে কি সামনে বারও ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে 4টা প্রশ্ন আসবে না। মেডিকেল যে ইংলিশের এই ইংলিশের একটা কমন প্যাটার্ন আছে। এই কমন প্যাটার্নটা কি বলতো? প্রতি বছর ইংলিশের এমন একটা টপিক টিচাররা সিলেক্ট করে যেখান থেকে 3-4টা প্রশ্ন হয়। যেমন ফ্রেজ এন্ড ইডিয়মস একটা এরকম মাল্টিপল প্রশ্নওয়ালা টপিক, খুবই ইম্পর্টেন্ট। আবার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আইডেন্টিফাইং ফ্রেজ এন্ড ক্লজ। মেবি 21 সালে এখান থেকে 3টা না 4টা প্রশ্ন হইল। আর একটা টপিক আছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। নিচের কোনটা নাউন, নিচের কোনটা প্রোনাউন, নিচের কোনটা অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডভার্ব। এরকম আর একটা টপিক আছে, সেটা হচ্ছে টেন্স। কি বলতো? টেন্স। মেবি 2018 বা 17 সালে, 17 বা 19, এরকম 17-18-19, আমি একটু ভুলে গেছি। টেন্স থেকে 4টা প্রশ্ন দিল। এরকম আর একটা টপিক, গ্রামাটিক্যাল টপিক ছিল হইতেছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। 3টা প্রশ্ন আসছিল এক বছরে। আর মেবি 22 সাল বা সামথিং এই টাইমে সিনোনিম অ্যান্টোনিম একটা টপিক, যেখান থেকে ওই বছর 4টা প্রশ্ন আসছিল। 4টার মধ্যে 2টা প্রশ্ন পারা যায়, খুবই সহজ দেয়। তার মানে সামনের বারও এমন কোন একটা ভোকাবুলারি টপিক দোয়া করি যেন সিনোনিম অ্যান্টোনিম না হোক, কিংবা গ্রামারের একটা টপিক থেকে তোমাকে একাধিক প্রশ্ন দিবে। আচ্ছা, ফ্রেজ এন্ড ইডিয়মস গেল। ফ্রেজ এন্ড ইডিয়মস এর পরে প্রশ্ন আসলে হইতেছে সাফিক্স প্রিফিক্স থেকে। এইটাও বললাম ভোকাবুলারির আন্ডারে আমরা পড়ি। সাফিক্স প্রিফিক্স, এখান থেকে প্রশ্ন হইতেছে 2টা। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সংক্ষেপে লিখলাম। এখান থেকেও প্রশ্ন হয়েছে 2টা। এরপরে আরেকটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব থেকেও প্রশ্ন হয়েছে 2টা। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এইটা বললাম খুবই কমন। এখান থেকে 2টা করে প্রশ্ন প্রতিবারই আসে। 4টা প্রশ্ন এখানে, 4টা প্রশ্ন এখানে, 8টা হয়ে গেছে। সাফিক্স প্রিফিক্সটা এবার নিউ আসছে, নতুন আসছে। কিন্তু নতুন বললে ভুল হবে, এটা তো বিসিএস এ আসা প্রশ্ন রে ভাই। মানে কি, বিসিএস এ এই টাইপেরই প্রশ্ন হইতো, নিচের কোনটা সাফিক্স যুক্ত ওয়ার্ড, নিচের কোনটা প্রিফিক্স যুক্ত ওয়ার্ড, হ্যাঁ এইভাবে, বা আম সাফিক্স যুক্ত ওয়ার্ড কোনটা, এন প্রিফিক্স যুক্ত ওয়ার্ড কোনটা, এরকম প্রশ্ন হইতো। তাহলে এটাকে নিউ বলা যায় না, কারণ মেডিকেল ইংলিশ, বিসিএস ইংলিশ প্যারালালি চলে। এই জন্যই আমরা সবসময় ইংলিশে কি বলি, যে মেডিকেল এবং বিসিএসটা তোমাকে আগে সলভ করতে হবে। এখন এইখানে প্রশ্ন হইতেছে, ভাই সিনোনিম অ্যান্টোনিম বুঝাইলেন, কিভাবে পড়তে হবে? তো বলতেছেন যে ঠিক আছে, এটাকে একটু ছাড় দিয়ে পড়তে হবে, কিন্তু যেই জিনিসটায় ছাড় দেওয়া যাবে না সেটা হইতেছে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়বো, কিভাবে মুখস্থ করব খেয়াল করো। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদেরকে ধাপে ধাপে পড়াবো, কিন্তু তোমার কিছু কাজ আছে প্রথম থেকেই। নিজের তো কিছু কাজ আছে ভাই, কারণ তোমার মেডিকেল অ্যাডমিশনটা তো একটা সমন্বয় জিনিস। এখানে আমি তোমাকে 100% খাওয়াই দিতে পারবো না, তুমি একলাও নিজে 100% খাইতে পারবা না। তুমি আমি বই, কোচিং, অনলাইন অফলাইন মিশায় সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে হবে। তো আমি তো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা পর্যায়ে 3টা স্টেজ আমি তোমাকে পড়াই দিবই, কিন্তু তোমার নিজের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তুমি দেখবা যে এ দিয়ে একটা পার্ট আছে, বি দিয়ে একটা পার্ট আছে, তাই না? সি দিয়ে পার্ট বাই পার্ট করা। পার্টের কি আছে? 2টা পার্ট। আবার ধরো এ দিয়ে এভাবে লিখছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ। তো প্রথমে কি করে? প্রথমে ওরা গদ বাঁধা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দেয় বক্সে। এরপরে থাকে হইতেছে কোশ্চেন। এরপরে থাকে কি? কোশ্চেন। তোমার কাজ হইতেছে এই যে এ টু জেড, এ ওয়ার্ড থেকে জেড ওয়ার্ড পর্যন্ত যাবতীয় যত কোশ্চেন আছে তোমার টার্গেট আগামী 2 মাস। টার্গেট আগামী 2 মাস, 1.5 থেকে 2 মাসের মধ্যে কোশ্চেন গুলা সব সলভ করে ফেলা। এখন কোশ্চেন সলভ করব কিভাবে, ইফেক্টিভ ওয়েতে করব? এই কোশ্চেনের মধ্যে তোমার মেডিকেল পড়বে, বিসিএস পড়বে, ডেন্টাল পড়বে, ডিইউ পড়বে, আদার্স ভার্সিটি পড়বে, আদার্স ব্যাংক জব পড়বে। আমি একটা শীটও দিয়ে দিব তোমাদের, অনেকের বিভিন্ন বইতে এটা নাও থাকতে পারে, ওই শীটটা ফলো করলেই হবে। তুমি আমার শীটটা দেখবা যে শীটটা তোমার ভালো লাগে কিনা। সে টু সে মাস্টারে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আমার কাছে ভালো লাগে নাই, তারা আমার শীটটা ফলো করতে পারো। যাদের মধ্যে আবার গ্রেটিনা গাইড আছে, গাইড আবার সব অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দিয়ে আছে, সেটা ফলো করতে পারো। তো যাই হোক, তুমি একটু দেখবা যে তোমার কাছে কোনটা আছে আর আমি তোমাকে কোনটা প্রোভাইড করতেছি। তোমার কাছে যেটা ভালো লাগে, তুমি যেটা বেশি কমফোর্টেবল হও, সেটা তুমি অ্যাপ্লাই করলেই হবে। ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে। আচ্ছা, প্রিপোজিশন মনে থাকে না জানি তো ভাই। আসো এখন কোশ্চেন সলভ করব কিভাবে, বুঝো? এই প্রশ্নটার উত্তরটা কি জানো? এই প্রশ্নের মধ্যে লুকায় আছে যে ভাই কোশ্চেন সলভ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবো কিভাবে। ধরো টোটাল কোশ্চেন আছে 600টা। টোটাল কোশ্চেন আছে কয়টা? 600 কোশ্চেন আছে। এর বেশি হবে না, 600 প্লাস মাইনাস 1 হবে, দ্যাটস ইট। মানে 600 বেশি কখনোই কোনো বইতে মোটামুটি পাবা না। তো এখন 600 প্রশ্ন ধরলাম, 600 প্রশ্ন আছে সে টু সে। তুমি টার্গেট করলা প্রতিদিন 20টা করে কোশ্চেন সলভ করবা। প্রতিদিন কয়টা? 20টা করে প্রশ্ন সলভ করবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিভাবে সলভ করবা? একটা খাতা নিবা, খাতায় নিয়ে 3টা বক্স এরকম লম্বা লম্বা বক্স করবা। প্রথম বক্স, এই পয়েন্টটা একটু ছোট হবে, এর পয়েন্টটা একটু বড় হবে। এখানে লিখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা থাকবে আমাদের অর্থ, এইটা থাকবে আমাদের সেন্টেন্স। সময় দিতে হবে, ধৈর্য সহকারে সময় দিতে হবে, তোমাদের তো সময় আছে। এখন এখানে কি লিখবো? ধরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে অ্যাবাইড বাই। এরপর তুমি দেখে রাখলা সেটার অর্থ হচ্ছে মেনে চলা। হ্যাঁ, মেনে চলা। আচ্ছা, এরপরে তুমি সেন্টেন্সটা একটু না দেখে লেখো। কি লেখো? না দেখে, পারলে না দেখে নিজে বানায় লিখো। এটা তোমার হয়ে গেল। তুমি মোটামুটি 20টা কোশ্চেন ঠিক এইভাবে ছক আকারে লিখলা। এখন স্টেপ ওয়ান তুমি কি করবা জানো? আগে এই কলামটা আগে মুখস্থ করবা। একদম কোনো অর্থ, কোনো সেন্টেন্স লাগবে না। আগে তুমি এটা মুখস্থ করবা যেন তোমার এই অ্যাবাইড কথাটা শোনার সাথে সাথেই তোমার মাথায় ক্লিক করে বাই। একদম টানা মুখস্থ। ধরো তুমি দিনে একবার, অনেকে ভাবে কি আচ্ছা আমি দিনে ওই একবার পড়ছি তাহলেই হবে না। আমি ভাই এইভাবে উঠতে বসতে খাইতে মানে দিনে 5-7 বার করে পড়ছি। তোমাকে যদি আমি একটু দেখাই আমার কি এখানে আছে কিনা, এই খাতাটায় লেখা আছে কিনা। এটা হচ্ছে আমার, এই দেখো আমি তোমার যেটা বললাম, এখানে তুমি দেখতে পাইতেছো কিনা সেটা হচ্ছে শব্দ অর্থ ভোকাবুলারি আমি এভাবে পড়তাম। আচ্ছা, দাঁড়াও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকার কথা নাও থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকার কথা
নাও থাকতে পারে, অন্য অন্য খাতায় আছে, যাই হোক অন্য খাতায় কোনো না কোনো একটা খাতায় আছে, সেম জিনিস সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা আসো, ওই দিক না যাই, সময় নষ্ট করে লাভ নাই, মেইন কথায় আসি। তোমার ফার্স্ট এইটা তুমি বারবার 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 পড়বা। খাইতে উঠছো, খাওয়া শেষ করে একটু বিছনায় যাবা, 10 মিনিট এটা দেখে নাও, আবার 10 মিনিট দেখে নাও, এইভাবে শেষে রাত্রে যায় তুমি একবার একটু অর্থ এবং সেন্টেন্সটা সুন্দরভাবে পড়ো, দেখে দেখে মুখস্থ রাখার মতো পড়ো। এরপরে তুমি না দেখে বলো। কিভাবে না দেখে বলবা? এই যে অ্যাবাইড বাই, ঠিক আছে, অ্যাবাইড অ্যাবাইড বাই, আহা, বাই অর্থ মেনে চলা। সেন্টেন্স তোমার মনে রাখা লাগবে না, এইটুক ঢাকে রাখবা, এইটুক ঢাকে রাখবা, এইটুক ঢাকে রাখবা, অ্যাবাইড বাই। ওকে, এবং 2-3 দিন পরে তুমি এটা আবার রিভিশন দিবা, 2-3 যে পড়াটা জমলো তুমি রিভিশন দিবা। এটা করতে তোমার বেশি সময় লাগবে না, সকালে একটু সময় যাচ্ছে, সন্ধ্যায় একটু সময় যাচ্ছে, বা রাত্রে একটু সময় যাচ্ছে, এনাফ। তোমার 1 মাসে সম্পূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখবা একটা তুমি তোমার মুখে আসতেছে, মুখে আসতেছে, কবিতার মতো মুখে আসতেছে। এইটাই জাস্ট তোমাকে বারবার রিপিট করতে হবে, দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বস হয়ে গেছো। এখন আর একটা প্রবলেম আছে ভাইয়া, বিভিন্ন প্রিপোজিশনের পরে ওই যে একটা ওয়ার্ডের সাথে একাধিক প্রিপোজিশন বসে, এইটাকে কি বলে? এইটাকে বলে হইতেছে গ্রুপ ভার্ব, এইটাকে বলে হইতেছে গ্রুপ ভার্ব। এখন গ্রুপ ভার্ব দেখবা, আমি আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ইউটিউবে সহ একটা ক্লাসে একটা প্লে লিস্ট নতুন করে তোমাদের দিব, নতুন করে, এটা তো আগের বছরের। আমার ক্লাস করতে হবে, গ্রুপ ভার্ব মুখস্থ করে কোনোদিন পারবা না। এই ক্লাসে কি করছি, গ্রুপ ভার্ব সবাই বলে মুখস্থ করতে না, আমি ট্রিক্স দিয়ে দিছি, যাতে করে মুখস্থ তো করতে হবে, সহজে তোমার মাথার মধ্যে থাকবে এবং এটা লাস্টিং, লং লাস্টিং হবে। কথা ক্লিয়ার? তাহলে আমার ভোকাবুলারি পার্ট শেষ, ভোকাবুলারি পার্ট শেষ। কিভাবে পড়বো আমি একটু দেখাই দিই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস ভোকাবুলারি আদার্স এর মধ্যে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমার শীট প্লাস কোশ্চেন সলভ, আমার শীট প্লাস কোশ্চেন সলভ। আমি তোমাকে একটা শীট দিয়ে দিব, আর তোমার কাছে যে বই আছে সেটার কোশ্চেন A to Z সলভ করবা, ঠিক আছে? এই কোশ্চেন সলভটা তোমরা এই যে আমার ভিডিওটা দেখলা কালকে থেকে শুরু করে দিবা, কালকে থেকে শুরু করে দিবা, যতক্ষণ পর্যন্ত তোমার বইয়ের যাবতীয় যত কোশ্চেন আছে সব তোমার ওই নোটের মধ্যে চলে আসতেছে। এরপরে তুমি আমার শীটে যাবা, আমার শীট তো আমি একটু পরে দিব, আস্তে আস্তে দিব, সমস্যা নেই। গ্রুপ ভার্ব কিভাবে পড়বা? আমার ক্লাস, নোট, কোশ্চেন সলভ। ট্রান্সলেশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রভার্বস এবং সাফিক্স প্রিফিক্সের জন্য আমি আমার একটা শীট দিয়ে দিব, পিডিএফ, ওটা দাগাই দিব, এখানে বললাম দাগানো থাকবে। সব পড়া লাগে না মেডিকেলের জন্য, তুমি এটাকে কি করবা? প্রিন্ট করে নিবা, প্রিন্ট করে নিয়ে পড়বা, প্রিন্ট করে নিয়ে পড়বা। আমরা অবশ্যই বলে দিব, ধাপে ধাপে বলে দিব, একবারে যদি সব বলে দিয়ে দিই তোমরা তো একবারে সব নিতে পারবা না। স্পেলিং এর একটা মাথা নষ্ট জিনিস, স্পেলিং এর উপর আমি 25 সালে গুরুত্বপূর্ণ একটা কাজ করছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেটা হচ্ছে মাস্টার, আমাদের যে মাস্টার বইটা আছে, এই মাস্টারের সব প্রশ্ন আমি দেখাই দিছি, ভাঙে ভাঙে সলভ করাই দিছি, আমার প্লে লিস্ট একদম ফুল ফ্রি। এটা ফ্রি হলেও ভাই প্রিমিয়াম জিনিস, এটা অন্য দুনিয়ার অন্য কোথাও পাবা না, অন্য কোথাও পাবা না। স্পেলিং কিভাবে পড়তে হবে, এবং শুধু পড়া না, সবগুলা A to Z সবগুলা মাস্টারের স্পেলিং একদম আমি সলভ করাই দিছি। তোমার কাজ হচ্ছে আমার একটা করে ক্লাস করা আর নিজে কোশ্চেন সলভ করা। আমি যেভাবে ভাঙে ভাঙে যেভাবে বলছি ঠিক সেভাবে তুমি ফলো করো, ইনশাল্লাহ স্পেলিং নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। স্পেলিং আমি আবারও বলতেছি, 1000টা প্রায় পেইড ক্লাসের চাইতে আমার যে 10টা না 12টা ভিডিও আছে তোমাকে অনেক আগায় দিবে। গেল আমাদের ভোকাবুলারি পার্ট শেষ, আমার সিনোনিম অ্যান্টোনিমের পার্ট শেষ। এখন আসো গ্রামার পার্ট। গ্রামার পার্ট অবশ্যই আমার ক্লাস ফার্স্ট ফোকাস। 2 নাম্বার ক্লাসের একটা শর্ট নোট তোমাকে সবসময় রাখতে হবে, কারণ সবসময় আমি বই দেখায় পড়বো না, কিছু কিছু ক্লাস থাকবে আমি লিখায় লিখায় পড়াবো, এরপরে কোশ্চেন তোমার সলভ করতে হবে। গেল, এখন আসো আমরা মেইন অ্যানালাইসিসের মধ্যে ঢুকি। মেইন অ্যানালাইসিস আসলে আমাদের কি বলে দেখো, গ্রামার অ্যানালাইসিস লাস্ট 10 ইয়ার্স এর ফার্স্ট টপিক। টোটাল টপিক আছে আমাদের, টোটাল টপিক আছে গ্রামারের হচ্ছে 20টা, হ্যাঁ 20টা টপিক। এই 20টা টপিকের বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না। তাহলে ইংলিশের বললাম আমরা শুরুও বুঝে গেছি, ফুল স্টপও বুঝে গেছি। যেটা আমি সবসময় বলি, তোমাকে শুরু এবং শেষটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে না ওইটা আমার শেষ। তাহলে মাঝে তুমি যতবার ইচ্ছা দৌড়াইতে পারবা,
কিন্তু তুমি যদি শেষই না জানো, তোমার ওই দৌড়ানো বা রিভিশন দেওয়ার টাইমটা পাবা না। মেইন কথা আসি, ফার্স্ট টপিক আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। টোটাল কোশ্চেন আসছে 13টা, বিগত 10 বছরের ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা 5 স্টার টপিক এটা। ঠিক আছে, প্রশ্ন আসে হইতেছে 3 ভাবে, যদিও আমি এখানে 2 ভাবে লিখছি, কারণ আছে। ফার্স্টে তোমাকে বলে দিবে একটা সেন্টেন্স, বলে যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবোভ, হিয়ার দ্য ওয়ার্ড অ্যাবোভ ইজ। একটা সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্সের একটা ওয়ার্ডকে বলে দিবে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ। সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই 3টা প্রশ্ন সবচেয়ে বেশি আইডেন্টিফিকেশনে আসে। আমরা এই 3টাই শিখাবো। প্রোনাউনের সময় প্রোনাউন শিখাবো। আরেক টাইপের আসে, সেটা হচ্ছে শুধুমাত্র একটা ওয়ার্ড দিবে, শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে বলবে এইটা আসলে কোনটা, অ্যাডজেক্টিভ, নাউন না অ্যাডভার্ব না প্রোনাউন। তো এই ক্ষেত্রে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমি পড়াই দিব, এটা তোমার অবশ্যই ক্লাস করতে হবে। যেমন দেখার সাথে সাথে বুঝতেছি ইক আছে, ইক বা টিক থাকা মানে কি, সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ, এটা মেডিকেল 25 সালে এসে গেছে। দেখো, একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে নিয়ে যাওয়া, যে এটার নাউন কি হবে, এটার ভার্ব ফর্ম কি হবে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে। যেরকম হ্যাবিট, হ্যাবিট একটা নাউন, এটার ভার্ব ফর্ম কি, হ্যাবিচুয়েট, তাই না? কারণ কি, আমরা যদি প্রিফিক্সটা মনে রাখি, রাই, লাই, এল, এবল, আস, অ্যাট, এগুলি সবই হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম। যেমন হ্যাবিচুয়াল বলো, হ্যাবিটেবল বলো, হ্যাবিট্যাট হচ্ছে এটা নাউন, এটা নাউন, কিন্তু বাকি দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটাও আমি তোমার শিখাই দিব। রুলস তো বইতেই আছে, তাহলে আমার ক্লাস করা কেন প্রয়োজন, যেন রুলসটা আমার ক্লাসে মুখস্থ তোমার হয়ে যায়। আচ্ছা, টপিক 3, সেম ওয়ার্ডস অ্যাজ ডিফাইন্ড পার্টস অফ স্পিচ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হালে প্রচুর পরিমাণে আসতেছে, কিন্তু আমরা একটু গুলায় ফেলাই। তো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ক্লাস আছে, একদম আলাদা আলাদা ক্লাস তুমি রেকর্ডেড পাওয়া যাবে। ইন হুইচ সেন্টেন্স দ্য ওয়ার্ড রাউন্ড ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। প্রত্যেক জায়গায় রাউন্ড আছে, রাউন্ড, 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 রাউন্ড। কোন রাউন্ডে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এইভাবে তোমার কোশ্চেনটা দেখতে হবে, এইভাবে তোমার কোশ্চেনটা আসবে। গেল। এরপর টপিক 4, আইডেন্টিফাইং ফ্রেজ এন্ড ক্লজ। একবার আমি বলছিলাম যে এখান থেকে একটা সালেই 3টা কোশ্চেন এসে গেছে, 6টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন। এটা একটা তাৎক্ষণিক টপিক, মানে হালে আসতেছে। সো এইটাও আর একটা ভেজাইলাপূর্ণ জিনিস, ফ্রেজ কোনটা, ফ্রেজ কোনটা ক্লজ, ফ্রেজ এবং ক্লজের মধ্যে কোনটা নাউন ফ্রেজ, নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলি একদম দেখার সাথে সাথে যেন আমি বুঝে যেতে পারি। যেমন একটা প্রশ্ন দেখছি, হি লিভস ইন দ্য সাবরাব অফ ঢাকা, হিয়ার দ্য সাবরাব অফ ঢাকা, এটা কি ফ্রেজ, নাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এইটা পারতে হলে তোমাকে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে, প্রত্যেকটা রুলস মুখস্থ রাখতে হবে। যেমন আমার মাথার মধ্যে নাউন কথা শুনলে আমার মনে রাখে যে আইডেন্টিফিকেশনের নাউনের 5টা নিয়ম, আইডেন্টিফিকেশনের নামে কয়টা নিয়ম, 5টা নিয়ম, এরকম এক্স্যাক্টলি মুখস্থ রাখতে হবে। আসো, টপিক নাম্বার 5, ক্লাসিফিকেশন অফ ভার্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, হালে আসতেছে। দেখো, হালে আসা প্রশ্ন, 22 সালে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এটা আগে আবার আসতো। বিষয়টা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কগনেট ভার্ব, কোহেটিভ ভার্ব, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এইভাবে 4টা ওয়ার্ড দেওয়া থাকবে, তারপর বলবে যে এটার মধ্যে একটা চুজ করো। এটা একটা টাইপের প্রশ্ন। আবার এরপরের টপিকটা দেখো, এটাও ভার্ব নিয়ে, বাট এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের গুছানো থাকে না, আমার নোটে সম্পূর্ণ গুছাই দেওয়া আছে, একদম ইচ এন্ড এভরি রুল খুব ক্লিয়ার ওয়েতে ট্রিক্স সহকারে মনে রাখা যাবে, সমস্যা নাই। এবং যেরকম একটা কোশ্চেন টাইপ খেয়াল করো, যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিভাবে প্রশ্ন আসে, ম্যানি এ বুক অবলিক বুকস, মানে বুক হবে না বুকস হবে, ইজ হবে না আর হবে, মিসিং, এই টাইপের প্রশ্ন। অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে ভার্বের সিস্টেমটা ফলো করে, যে সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট ওয়াইজ আসলে কি হবে, ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে, দ্যাটস ইট। টপিক 7, কজেটিভ সাবজাংটিভ মোডাল ভার্ব। এইটা আসলে একটা ঝামেলাপূর্ণ টপিক এবং ভার্সিটির টপিক, বাট মনে রাখবা মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন আস্তে আস্তে দেখবা, মেডিকেল কোশ্চেনের মধ্যে কিছু ভার্সিটি টাইপের কোশ্চেন সামনে ঢুকবে, ধরে রেখো ঢুকবে, ধরে রেখো 100% ঢুকবে। তো এই পজিটিভ সাবজাংটিভ মোডাল ভার্ব খুবই সহজ জিনিস, বাট বইতে খুব কঠিন করে লেখা আছে, বিশেষ করে মোডালস সম্পর্কে। সো এটার ক্লাস তোমার করতে হবে। কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব কি জিনিস, কনজুগেশন অফ ভার্ব কি জিনিস, যেরকম একটা চোজ, তো এটা প্রেজেন্ট ফর্ম কি, এটা পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, আমি তোমাকে এখানে দাগায়ে শীট দিয়ে দিব, ওই শীটের মধ্যে দাগানোগুলো পড়লেই হবে।
টপিক 9 আচ্ছা, টপিক 9 এর বিষয়টা কি হয়েছে, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। আগে এটা খুব বেশি আসতো, আর এখানের সাথে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে ভার্বাল নাউন আর একটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। তো এই যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, ভার্বাল নাউন, ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা বললাম বিসিএস এ প্রতি বছর আসে। তো বিসিএস এ যেটা আসে সেটা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ কি, অবশ্যই। দ্যাট মিনস এটা আমাদের জানতে হবে। এটা নিয়ে বললাম মেলা প্যারা আছে, মেলা কিছু ঝামেলা আছে এটার মধ্যে, বিশেষ করে ভার্বাল নাউন ভার্সেস জিরান্ড। ঠিক আছে, যখন অপশনে দুইটাই থাকে কোনটা দিব এটা ডিপেন্ড করে। তো টাইপ যেমন আই স এ ওয়াকিং বয়, হেয়ার ওয়াকিং, এটা কি তুমি ভার্ব বলবা, এটা কি নাউন বলবা, পার্টিসিপল বলবা, জিরান্ড বলবা? আচ্ছা যাই হোক, টপিক 10 বেসিক রুলস হইতেছে, আমি এই জন্য দিছি যে বেসিক রুলস এর আমি কিছু একটা শীট তোমাকে দিব কিছু বেসিক রুলস সম্পর্কে জানার জন্য। এখান থেকে বেশ প্রশ্ন আসছে, আমার ওই রুলস গুলোর মধ্যে থেকে প্রশ্ন এসে গেছে, এই জন্য আমি আলাদা করে টপিক লিখে দিছি। যেমন হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স, এখানে ব্রাদারের জায়গায় ডাক দিয়ে বলতে পারে ব্রাদার্স। ঠিক আছে, গো অবলিক গোস টু চট্টগ্রাম, তো এখানে গো হবে না গোস হবে, ব্রাদার হবে না ব্রাদার্স হবে। এইটা অনেকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও পড়ে যায়। ঠিক আছে, 50% সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লিয়ার হবে, বাকি 50% আমার রুলস তোমার পড়তে হবে। টপিক নাম্বার 11 নাউনের সবকিছু। নাউন খুবই গুরুত্বপূর্ণ একটা হট টপিক বলা যায়, হট কেক। ঠিক আছে, ক্রিম টপিক ইংলিশে। কেন, নাউন থেকে 3 টাইপের প্রশ্ন আসে। এক নাম্বার আইডেন্টিফিকেশন অফ নাউন, এটা তো আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে শিখবো। আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, যে নিচের কোনটা কালেকটিভ নাউন, নিচের কোনটি, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, হুইচ ওয়ান ইজ কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই টাইপের এক প্রশ্ন। আর এক টাইপের প্রশ্ন হবে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে কখন আমি আর্টিকেল বসাবো, কোন কোন প্রোনাউন গুলো আমি এদের আগে বসাইতে পারবো, যেমন ফিউ, নাম্বার, ম্যানি, এগুলি সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে না। সো এই টাইপের প্রশ্ন হালে আসতেছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন হি গেভ মি সাম গুড ড্যাশ, তাহলে এই যে সাম, এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউনের আগে বসে, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা জানি আনকাউন্টেবল নাউন কখনোই কি হয় না, প্লুরাল হয় না, এরকম কিছু নিয়ম আছে। আমরা এখন নিয়ম তো পড়তেছি না, জাস্ট তোমাকে দেখাইতেছি। প্রোনাউনের সবকিছু, প্রোনাউন আমি বলছিলাম, প্রোনাউন একটা মাথা নষ্ট ইম্পর্টেন্ট টপিক। প্রতি বছর প্রোনাউন থেকে আসে, কিভাবে আসে, 90% কেস আসে হইতেছে প্রোনাউনের আইডেন্টিফিকেশন থেকে। অর্থাৎ বিভিন্ন প্রকার প্রোনাউনের একটা ছক আছে প্রত্যেকের বইতে, নিচের কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, এই ছকটা আমাদের একদম ঠাটা মুখস্থ রাখতে হবে। এই ছক থেকেই 90% প্রশ্ন আসে, 90% প্রশ্ন। বাকি 10% আসে হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট কি জিনিস খেয়াল করো। এই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কারেকশনের মধ্যে পড়ে, মানে কারেকশনের প্রশ্নটাই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের মধ্যে পড়ে। কারেকশন মানে কি, প্রশ্ন হবে হুইচ ওয়ান অফ দিস ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তাই না? এই দেখো কারেক্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা মানে তো কারেকশন। কি আছে, I and he is present, I and him is present, he and me are present, he and I are present. তো এই টপিকটা তোমার মাথায় ক্লিক যদি না করে, ভাই এটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের টপিক, এবং এই রুলস যদি তুমি না বুঝো, তাহলে তুমি এটা সঠিক উত্তর দাগাই দিয়ে আসতে পারবা না। কথা ক্লিয়ার গেল। 13 নাম্বার ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ। এইটা অ্যাডজেক্টিভের পার্টটা একটু লেস ইম্পর্টেন্ট এই জন্য বললাম এখান থেকে প্রশ্ন কম আসছে, কিন্তু আসার সম্ভাবনা আছে। টাইপস অফ অ্যাডজেক্টিভের টাইপ কয় টাইপের আছে? সর্বোচ্চ স্টুডেন্ট বলতে পারবে, 50% স্টুডেন্ট বলতে পারে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ, কিন্তু এরপরেও যে আরো কিছু টাইপস আছে, তাহলে তুমি যদি ভার্বের টাইপস পড়ো, ভার্বের টাইপস থেকে যদি প্রশ্ন আসে, নাউনের টাইপস থেকে যদি প্রশ্ন আসে, প্রোনাউনের টাইপস থেকে প্রশ্ন আসে, সামনে এবার অ্যাডজেক্টিভের টাইপস থেকে প্রশ্ন আসতেই পারে। এই টপিকটা পড়তে হবে। আর একটা হইতেছে খুবই ঝামেলাপূর্ণ একটা টপিক, যে কখন সো, কখন টু, কখন মাছ, কখন সো মাছ, কখন টু মাছ, কখন মাছ টু, কখন ভেরি মাছ, এদের কখন কোনটা ব্যবহার করব, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ক্লাসে একটা ছক করে দিব, ইনশাল্লাহ সেটা পড়লেই হবে। এখন আসো আমাদের গ্রামারের লাস্ট পৃষ্ঠাটা, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল খুব ঝামেলাপূর্ণ না, যদি তুমি খালি বই মুখস্থ করে যাও ঝামেলাপূর্ণ, কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করার উপর ফোকাস করো, যে না আমি একটা প্রশ্ন দেখার সাথে সাথে বুঝবো যে সেখানে আমার আর্টিকেল বসবে কি বসবে না, দি বসবে না
এ এন বসবে, আর এ এন বসলেও কোনটা বসবে এটা সম্পর্কে বললাম ক্লিয়ার কাট। তুমি ধারণা ততক্ষণ পর্যন্ত না পাবা যতক্ষণ পর্যন্ত মিনিমাম 200-300 কোশ্চেন তুমি সলভ করবা। এখন এত কোশ্চেন কিভাবে সলভ করবা? ওই 200-300 সলভ করা জিনিসপাতি আমি আমার নোট এবং ক্লাসে ঢালছি। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি ভাই যে ইংলিশ ক্লাস করো, ক্লাস করো, ক্লাস করো। গেল 15 নম্বর টপিক নাম্বার। টোটাল 3টা কোশ্চেন আসলেও হালে এটা খুবই ইম্পর্টেন্ট। 2 টাইপের প্রশ্ন হয়, নাম্বার এবং জেন্ডার, দুইটাই খুব সুপার ডুপার ইম্পর্টেন্ট। 2 টাইপের প্রশ্ন হয়, বলবে হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং, হুইচ ওয়ান ইজ ইন দ্য সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম। ঠিক একইভাবে জেন্ডারে খেয়াল করো, হুইচ ওয়ান ইজ ইন দ্য ফেমিনিন আর মাস্কুলিন জেন্ডার। এই টাইপের একটা প্রশ্ন। আরেকটা বলে দিবে, তোমাকে একটা শব্দ বলে দিবে যেরকম ফেনোমেনন, এটার প্লুরাল ফর্ম কি? উত্তর হচ্ছে ফেনোমেনা। তো এটার নিয়ম কিছু জানতে হবে। ঠিক সেমলি মানে সেম ভাবে জেন্ডারের বেলা বলে দিবে যে ড্রেক বা সামথিং, এটার ফেমিনিন বা মাস্কুলিন জেন্ডার বলো। বা তোমাকে বলতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নিউট্রাল জেন্ডার, এরকম বলতে পারে। তো এই টাইপের প্রশ্ন আসবে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2 টাইপের প্রশ্ন আসে। এক টাইপের একটা এক্সাম দিয়ে বলবে এটা কোন কন্ডিশনাল। 2 নাম্বার হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল দিয়ে 4টা অপশন বানাবে। 4টার মধ্যে 3টা ভুল থাকবে, একটা সঠিক থাকবে। তার মানে কি আর কিচ্ছু না, তুমি যদি কন্ডিশনালটার স্ট্রাকচার সুন্দরভাবে মনে রাখো, স্ট্রাকচার মনে রাখো, তাহলেই হবে। গেল 17 নম্বর টপিক। 18 নম্বর টপিক কি বলছে? টেন্স এন্ড ইটস সিকোয়েন্স। হাইলি ইম্পর্টেন্ট, প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে। টেন্স অনেকে ছোটবেলার কাহিনী বলে রাইখে দেয়, সহজ জিনিস পরে পড়বানি, আর পড়া হয় না, পরীক্ষা যায় কট খাবা। টেন্স তো তাও মোটামুটি পারা যায়। সিকোয়েন্সটা বললাম তুমি ভাই কিছু জিনিস মুখস্থ না রাখলে পারবা না। কিছু স্পেসিফিক মার্কার আছে যেটা দেখলেই বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট। কিছু স্পেসিফিক মার্কার্স আছে যেটা দেখলেই বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, গেল 19 নাম্বার ভয়েস। এখান থেকে কিচ্ছু না, জাস্ট অ্যাক্টিভ প্যাসিভ আর কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, এটা পড়লেই হবে। বর্তমানে মেডিকেল 25 সালে লাস্ট যে টপিকটা দিছি এইখান থেকে প্রশ্ন আসে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স ছোটবেলার কাহিনী, ক্লাস 9-10 থেকে চেঞ্জিং সেন্টেন্স করে আসতেছি, সেরকম কঠিন কিছু না, একদম সহজ প্রশ্ন আসছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমি পড়াই দিব। ডিগ্রি তুমি পড়ছো, আমিও পড়াই দিব। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট তুমি পড়ছো, আমিও পড়াই দিব। গ্রামারের এই 20টা টপিক কোশ্চেন টাইপ সহ তুমি যদি আগামী 6 মাস পরে বুকে হাত রেখে বলতে পারো যে না অল ইজ ওয়েল, মানে আমি প্রত্যেকটা জিনিস পারি এই টপিকে, তাইলে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি ইনশাল্লাহ এখন ওই যে 13 মার্কের মধ্যে তোমার মোস্ট অফ দ্য মার্ক ক্যারি করা শেষ হয়ে গেছে। তাহলে বাকি রইল কি? বাকি রইল ভোকাবুলারি। অ্যানালাইসিসটা আমি ইচ্ছা করে লিখি নেই। ভোকাবুলারির মধ্যে আমি আগেই বলছি সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে শেষ। বাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, স্পেলিং, স্পেলিং এর কথা আমি বলে দিছি, সাফিক্স, প্রিফিক্স, ট্রান্সলেশন এন্ড প্রভার্বস। এগুলি আমার চাইতে তোমার কাজ বেশি। এইগুলি আমার চাইতে কি তোমার কাজ বেশি, তোমার কাজ। এখন আমি যদি বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর ক্লাস দিব, ক্লাস দিলাম, এটা 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 এভাবে সময় নষ্ট। রাদার দ্যান আমি যদি এটা এভাবে বলে দিই দেখ ভাই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এমনি না, এমনি মুখস্থ করলে কাজে দিবে। তো আমরা কি করব, এই জিনিসটা প্রপার গাইডলাইন তোমাদের দিয়ে দিব আস্তে আস্তে। ঠিক আছে, তোমাদের এটা ফলো করতে হবে, এটা ফলো করতে হবে। এই জিনিসগুলা ক্লাসের জিনিস নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস দিয়ে মুখস্থ করান যায় না, গ্রুপ ভার্ব ক্লাস দিয়ে মুখস্থ করান যায়। আমি এই জন্য লিখে দিছি গ্রুপ ভার্ব আমার ক্লাস করতে হবে। ফ্রেজ এন্ড ইডিয়মস ক্লাস দিয়ে মুখস্থ করা যায় না, গাইডলাইন দিতে হবে যে ভাই ফ্রেজ এন্ড ইডিয়মস এই এই জিনিস পড়তে হবে, দাগাই দিতে হবে কিভাবে পড়তে হবে। দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন নাই? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা আমি আর কি আপনি যে বইগুলোর কথা বললেন না, রেটিনা উন্মেষ, ওই বইগুলো আর কি আমার নেই। এখন আমি তাহলে কোন বইটা কিনবো? তোমার ইংলিশে কোন বই আছে? আহা, বলো বলো। ইংলিশের আমার হচ্ছে এই যে মিডিয়াম ইংলিশ, এই বইটা আছে। নাউজুবিল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ বলো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ। কাহিনী হইতেছে তুমি তাহলে মেডিকোর বইটা কিনো, আমি সাজেস্ট করি মেডিকোর বইটা কিনো। ঠিক আছে,
যেটা ভালো আমি বললাম সেটা সাজেস্ট করি, ঠিক আছে? এখানে অফেন্সিভ কিছু হয় নাই, এখানে অফেন্সিভ কিছু হয় নাই, কোনো কোচিং, কোনো ব্যক্তিকে ছোট করার কোনো কিছু হয় নাই। আমি ছোট মানুষ, মেইন কথায় আসি। তাহলে তুমি মেডিকোর বইটা ফলো করতে পারো, এনাফ, এনাফ, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ ভাইয়া, ফারিয়া বলো। ভাইয়া আপনি তো বললেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো অ্যাবাইড বাই করে করে এভাবে সবগুলো করতে। ভাই রেটিনার ডাইজেস্টের মধ্যে না হাইলাইট করা আছে, মানে কোথায় কোথায় গুলো আসছে ওগুলা পড়বো নাকি একদম মানে এ দিয়ে যতগুলো কোশ্চেন সহ, কোশ্চেন সহ, কোশ্চেন সহ তোমার আমি দেখাই। appropriate preposition, appropriate preposition, দাঁড়াও। 248। আল্লাহ মাহবুব জানে তুমি দেখতে পাবা কিনা, দেখো তো দেখতে পাচ্ছ কিনা, দেখা কি যায়, দেখা কি যায়, যায় যায়। আচ্ছা দাঁড়াও, ওয়েট, দাঁড়াও দাঁড়াও, আমি লাইটটা ওই দিক সরাই নিয়ে নি, দাঁড়াও। ওকে, এখন যাবে, দাঁড়াও, ওয়েট। দেখো তো যাচ্ছে কিনা, এখন তো যাওয়ার কথা, মোটামুটি যাচ্ছে না? দেখা যাচ্ছে। আমি দেখো আগে হচ্ছে কোশ্চেন গুলো সলভ করছি, প্রত্যেকটা কোশ্চেন আমার সলভ করা, এবং শুধু তাই না, আমার বললাম লাল কালিতে দাগানো ছিল, লাল কালিতে দাগানো ছিল যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট বা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি সবার প্রথমে কোশ্চেন গুলো সলভ করছি, এরপরে দেখো, এরপরে প্রথমে সব সলভ করে গেছি একবারে A to Z। এরপরে দেখো বি, বি দিয়ে আমি মার্ক করে রাখতাম, এইটা এইটা বেশি ইম্পর্টেন্ট, এইটা এইটা বেশি ইম্পর্টেন্ট, এইভাবে তারপরে পড়তাম। তো এই কাজটাই তোমাদের করতে বলছে, আর কিচ্ছু না, এই কাজটাই তোমাদের করতে বলছে, আর কিচ্ছু বলি নাই। ভাই আপনি কিভাবে বুঝতেন কোনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা আমি বুঝতাম কেমন, এটা ভালো কোশ্চেন করছো। যে এই জায়গাটা আমার মনে হইতেছে, আমার মনে হইতেছে যে এটা আমি ভুলে যাব, বা এই প্রশ্নটা দেখা গেছে অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, বুঝো, তখন আমি ওটাকে ইম্পর্টেন্স দিতাম, ঠিক আছে? তাহলে আপনি ভাইয়া হচ্ছে যে আগে কোশ্চেন আনসার গুলা আর কি সলভ করতেন, এরপরে ইম্পর্টেন্স বুঝতেন, এরপরে ওটা হচ্ছে গিয়ে এবিসির যে সিকোয়েন্সটা আছে ওখানে মার্ক করতেন। ওয়ান কাইন্ড অফ। ভাই আমাদের ভাইয়া তো তার মানে কি আপনি উম, বলবো? আচ্ছা ভাইয়া আমাদের তো 8 তারিখে এক্সাম না, তো এখন কি করব? মানে মেটার বিসিএস সলভ করব জিকের মতো? এই জায়গাটাই আমি তোমাকে বলতেছি, তোমার ইংলিশে সবাই শোনো, তোমাদের ইংলিশে অ্যানালাইসিস হয়ে গেছে, ক্লাসে অ্যানালাইসিস হয়ে গেছে, কিচ্ছু না। তুমি খালি মেডিকেল, ডেন্টাল, বিসিএস সলভ করবা, ঠিক সেম এস জিকের মতো। আমি এটা গ্রুপে বলে দিতাম ভয়েস দিয়ে, ভালো করছো, প্রশ্ন করছো, সলভ করবা, সলভ করবা। আচ্ছা, কে যেন একটা প্রশ্ন করতে চাচ্ছিল, আমি যে না কি জানো, কি যেন বললা, আপনি যে ভাইয়া আপনি হচ্ছে বললেন যে আপনি যেগুলা ভুলে যাইতেন ওগুলা মার্ক করে রাখতেন, মানে কোশ্চেন সলভ করার পরে ভেতরে যায় টপিক ওয়াইজ যখন পড়তেন। তার মানে আপনি যেগুলা ভুলে যেতেন সেগুলো মার্ক করতেছেন। আপনি ভুলে যাবেন কখন? যখন আপনি সবগুলা পড়তেছেন, মানে সবগুলো আপনি সমান ইম্পর্টেন্স দিয়ে পড়ার পরে যেগুলা ভুলে যাইতেন ওগুলা মার্ক করতেন। কথাটা আংশিক সত্য। আমি তো রিভিশন দিছি একাধিকবার, তো রিভিশনের সময়, রিভিশন তো আমি রিভিশন দেওয়ার সময় তো আমি বুঝতাম যে না আমি এটা ভুলে গেছি, বা তোমার পড়ার সময় মনে পড়বে যে না এই জিনিসটা কঠিন, আমি ভুলে যাইতে পারি, ওই জিনিসটা আমি মার্ক করে রাখতাম। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার আছে। ভাইয়া আমাদের বলো ভাই বলো আমাদের একজন। মেইন ক্লাস ভাই আমাদের মেইন ক্লাসের সাথে সাথে তো জিকে আর ইংলিশ ক্লাসটা চলবে, আমরা তো ওইভাবে রেগুলারিটি মেইনটেইন করে চালাতে পারবো। তোমাদের দেখা গেছে উইকে দেখা গেছে প্রথম প্রথম 2টা ইংলিশ ক্লাস, একটা জিকে ক্লাস থাকবে, রেকর্ডেড দেওয়া থাকবে, শুরুতেই রেকর্ডেড দেওয়া থাকবে। একটা লাইভ হইতে পারে, সেটা হচ্ছে সলভ, ঠিক আছে, ইংলিশের উপর একটা সলভ। সেটা হচ্ছে একটা টপিক শেষ হয়ে যাওয়ার পর, যেরকম আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ শেষ হয়ে গেছে রেকর্ডেড, তারপরে দেখা গেছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ শেষ হতে 3টা ক্লাস লাগবে রেকর্ডেড। আর একটা হচ্ছে এরপরে ওই টপিকের পরে আমরা একটা লাইভ ক্লাস নিব, সেখানে সলভ করব, প্রশ্ন সলভ করব, ঠিক আছে? সেম গোস টু জিকে। ধরো মুক্তিযুদ্ধ একটা পার্ট রেকর্ডেড দিছি 4টা ক্লাস বা 5টা ক্লাসের মাধ্যমে শেষ হইলো, এরপরে আমরা লাইভ নিব, এইভাবে। ভাইয়া বলো। আমার কাছে তো উন্মেষের হচ্ছে গিয়ে প্র্যাকটিস বুক আর হচ্ছে গিয়ে আছে মাস্টার কোশ্চেন ব্যাংক।
তাহলে ওই মাস্টার কোশ্চেন ব্যাংক আগে সলভ করে তারপরে কি ওই মেডি ইংলিশ ওটা পড়বো? মানে উন্মেষেরটা কি পড়লে হবে নাকি? আচ্ছা, তোমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমার কাছে তো উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, উন্মেষের প্রিপারেশন বুকও আছে। তো আমি তো বলছি ফার্স্টে মাস্টার কোশ্চেন ব্যাংকটা থেকে একটু কোশ্চেন গুলো আগে দেখো, চোখ বুলাও, রিডিং যেটারে বলে। এরপরে তুমি মেইন বইয়ের মধ্যে ঢুকো, এর মেইন বইয়ের রুলস মুলস পড়া শেষ হওয়ার পরে তুমি আবার কোশ্চেন ব্যাংকে যাই কোশ্চেন সলভ করো। আর এই বইয়ে হবে নাকি ওই বইয়ে হবে নাকি, দুনিয়ার এমন কোনো বই নেই যেটা হবে না, হবে, সব বইতেই হবে, কোনোটা কম বেশি ভালো, ঠিক আছে, কোনোটা কম কোনোটা বেটার, এটাই, আর কিছু না। তো এটা কি মানে অন্য কোনোটা কি এর পাশাপাশি শেষ হয়ে গেলে নেব? না ভাই, মাফ চাই, তুমি ওইটাই বারবার সলভ করো। যেইটা আছে, আমি তো সবসময় বলি একটা বই যেইটা আছে ওইটাই বারবার সলভ করতে হবে, ঠিক আছে। ওই যে ব্রুসলি একটা কথা বলছিল যে এই যে 1000টা শর্ট চিনে, মানে শর্ট মারতে পারে, শর্ট মানে কি, মানে মারামারির যেই ক্যারাতের যেই সেগমেন্ট গুলো আছে, 1000টা ক্যারাতে জানে, আমি তাকে ভয় পাই না। কিন্তু যে একটা ক্যারাতি 1000 বার প্র্যাকটিস করছে, আমি তারে ভয় পাই। তোমার সেম জিনিস, একটা বই ছালা ফালা করে গিলা ফেলাও, দ্যাটস ইট। ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ কোয়েশ্চেন করছিলাম, এটা হবে? না, ওইটা হবে না, ওটারে সুন্দর মতো আজকে ফ্লাশ করে ফেলাই দিবা, ঠিক আছে। কোন বই নিব তাইলে? মাস্টার নিলে হবে? তুমি যেহেতু নতুন ইংলিশ বই নিচ্ছ, আই প্রিফার মেডিকো। ওকে, মাস্টার ঠিক আছে। তুমি 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 তো ইংলিশ, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ছিল না? জি জি ভাইয়া। এই জন্য তোমার আমি ছোট নিতে বলছি, মাস্টার মেলা বড় বই ভাই, ওটা দেখলেই তুমি হচ্ছে ফার্স্টে কানবা, মানে ওই দিন তুমি ডিপ্রেশনে পড়ে যাবে সাইজটা দেখলে, দরকার নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তোমরা চ্যাট করো না, আমার এই প্রশ্নটা করো ভাইয়া, আপনার কাছে উন্মেষের 2টা বইয়ের পাশাপাশি মাস্টার বুকটাও আছে, ফার্স্ট টাইমে মাস্টার ফলো করছিলাম, তাহলে কি এখন মাস্টার উন্মেষের প্রিপারেশন বুক ফলো করব? যদি তোমার কাছে কোন বইটার মধ্যে সহজ যেটা লাগছে ভাই, তোমার কাছে সহজ যেটা লাগছে, ঠিক আছে, যেটা তোমার কাছে মন চায়, প্রথমে একটু ধ্যান করবা, ঠিক আছে, ধ্যান করবা, ধ্যান করে তারপর একটু মনের মধ্যে জিজ্ঞেস করবা যে আমার কোনটা পছন্দ, সেটা ফলো করবা। দুই হ্যাঁ। দুই দুই সংসার করতে যাও না, ঠিক আছে, তাহলে কোনো সংসারে টিকবে না। বলেন ভাইয়া ভাইয়া। আমার কাছে মাস্টার আর রেটিনার ইংলিশ বুকটা আছে, এই দুইটাই কি থাকলে হবে? হবে। ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া আমার কাছে রেটিনার ডাইজেস্ট আর উন্মেষের দুইটাই আছে, আমি কোনটা মানে বেশি প্রেফার করবো? রেটিনা ডাইজেস্ট আর কি? মানে উন্মেষের যে বইটা আছে ইংলিশ, ওটা ফার্স্ট টাইমে ফলো করছো কোনটা? আমি রেটিনার ডাইজেস্টটা মানে পড়ছি। তাহলে পড়ো, ওইটাই পড়ো, আমি তো তোমার এতক্ষণ সেটাই বললাম। যে বই পড়ো ভাই, কোন ভাই এটা পড়লে হবে কিনা, ওইটা বই পড়লে হবে কিনা, এই প্রশ্নই করো না। তুমি একটা বই ধরো, ওইটার উপর বিশ্বাস রেখে আগাও। মানে আমি কিছু পড়ছি, মানে অর্ধেক টপিক পড়ছিলাম ডাইজেস্ট থেকে, আর অর্ধেক পড়ছিলাম উন্মেষের ওই বইটা থেকে, এই জন্য বলছি। এই জন্যই বললাম তুমি সেকেন্ড টাইমার। মন খারাপ পেরো না, ফাইজলামি করছি, ঠিক আছে। সেটা হচ্ছে তুমি, মানে কাহিনী হচ্ছে এরকম, সেটা হইতেছে ওই যে ইসের মতো, প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে একটা পোলা বা একটা মায়া থাকে, ঠিক আছে। একজনের লাগে অর্ধেক, আর একজনের লাগে অর্ধেক, দুইজনের লাগে অর্ধেক অর্ধেক ঘুরে, পরের দিন পরে দেখা যায় যে দুইটা কোনোটাই নাই। তো তোমার বিষয়টা হয়ে গেছে ভাই ওরকম, বুঝছো, যে অর্ধেক এই অর্ধেক ওই, আলটিমেটলি সংসার কোনোটার সাথেই থাকে নাই, একটা লয়ালিটি, ঠিক আছে, এক জায়গায় খাবো, একটা বই পড়বো, একজনের সাথে থাকবো, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া রেটিনার ডাইজেস্ট যদি এনাফ হয় তাহলে মাস্টারটা মূলত কিসের জন্য? রেটিনা ডাইজেস্টের সাথে তোমার আমি পড়তে বলছিলাম, বললাম রেটিনার গাইড, মনে আছে? তুমি বললাম রেটিনা গাইডের কথা বলো নাই, বলছো মাস্টার কেন পড়তে হবে? মাস্টার কোশ্চেন দেয়া, রেটিনা ডাইজেস্টে তো বেশি কোশ্চেন নাই। তুমি যদি মাস্টারের বদলে ওই রেটিনার যে পার্টটা আছে, রেটিনার যে গাইড পার্টটা আছে সেটা পড়ো, সমস্যা নাই তো। একটা তোমার রাখতে হবে কোশ্চেন সলভের জন্য, একটা জিনিস থাকতে হবে আমার, বোথ জিকে ইংলিশ, আর একটা হচ্ছে বেসিক। একই প্রশ্ন আমি তোমাদের কাউরে বুঝাইতে পারলাম না ভাই। তোমার কাছে যেটা যা আছে তুমি সেটা পড়ো, বাট একটা পার্ট তোমার অবশ্যই রাখতে হবে যে বইটার মধ্যে কোশ্চেন আছে কিনা, এনাফ কোশ্চেন আছে কিনা, ঠিক আছে। আমি যে এত মোটা বই, কই বই গেল কোথায়?
আমি যে এত মোটা বই সলভ করছি, এত মোটা বইয়ের কি আমি সব পড়ছি? এত মোটা বইয়ের কি সব পড়ছি? না, কোশ্চেন সলভ, তাও আবার সবগুলো টপিক না, ইম্পর্টেন্ট টপিক বাইছে বাইছে। আমার এখন কোন দায় ঠেকছে যে আমি বিসিএস এর বই পড়বো মেডিকেল অ্যাডমিশনে? পাগলে কামড়াইছে আমারে, কোনো দরকার নাই তো। আমি তো বাইছে বাইছে পড়ছি, তো বাইছে বাইছে পড়ার অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমারে দিছিল, তো আমি তোমাদের ক্লাসে ওই বাইছে বাইছে দিব, সমস্যা নাই। ভাইয়া সিনোনিম আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটাই তো ভোকাবুলারি টপিক। এখন দুইটা টপিক কি রেগুলার একসাথে কন্টিনিউ করবো নাকি একটা টপিক শেষ করা তারপর আরেকটা টপিক পড়বো? দেখো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে জিকে ইংলিশ বলে যে রেগুলার করতে হবে। রেগুলার আমার আমার কখনো রেগুলার পড়া হইতো না ভাই, এটা হচ্ছে মেইন কথা। তো আমি কি করছিলাম, সপ্তাহে আমি 3 দিন ভাগ করে নিয়েছিলাম। দেখা যায় শনি সোম বুধ, শনি সোম বুধ বলতেছি, শনি রবি সোম। প্রথম 3 দিন আমি পড়তাম ইংলিশ। হ্যাঁ, তো ইংলিশে আমি প্রথম 3 দিনের মধ্যে আমি খেয়াল করতাম যে আমি এই 3 দিনে মানে মেইন গ্রামারের টপিকের সাথে সাথে ভোকাবুলারির টপিক পারতেছি কিনা, ঠিক আছে, ভোকাবুলারির টপিক পড়তেছি কিনা। এখন এই ভোকাবুলারির টপিক সে টু সে আমি কখনো দেখা গেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার মানে 3 দিনের প্রতিদিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে সাথে কখনো আমি স্পেলিং রাখতাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে সাথে কখনো আমি রাখতাম হইতেছে তোমার ইসের পার্টটা, ওটা কি বলে সিনোনিম অ্যান্টোনিমের পার্টটা, সাথে গ্রামার টপিক থাকতো। তো আমি তোমাদের প্রিফার করি হইতেছে যে এই জিনিসটা, সেটা হচ্ছে তুমি স্পেলিং এগুলি এই টপিকের মধ্যে ফেলাও। ধরো ভোকাবুলারি পার্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হইতেছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে। বাকিগুলো হইতেছে এই গ্রামার টপিকের মধ্যে ফেলাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। যে যখন তুমি ধরো গ্রুপ ভার্ব পড়তেছো, তাহলে গ্রুপ ভার্বের ওই 3 দিন গ্রুপ ভার্ব পড়ে শেষ করে ফেললা, সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম পড়লা, দ্যাটস ইট। এনাফ। আমি আশা করি বুঝাইতে পারছি না? জি ভাইয়া। বাকি 3 দিন আমি হইতেছে তোমার ইসে পড়তাম, জিকে পড়তাম, সেম ক্লাসে সোহান ক্লাসে ভাই, ক্লাস শেষ করে ফোন দেবানে। ওকে, আর কারো প্রশ্ন? ভাইয়া ভাইয়া, আমি হচ্ছে ফার্স্ট টাইমে জিকে আর ইংলিশ পড়ি নাই, কারণ আমার মেডিকেল প্রিপারেশন ছিল না। এখন আপনার ক্লাসের বাইরে এক্সট্রা কি কিছু পড়তে হবে? এক্সট্রা কি পড়তে চাইতেছো? মানে এই যে ধরেন আপনার ক্লাসে হচ্ছে ইংলিশ আর জিকে এখন রুটিনে নাই, কিন্তু আমি এক্সট্রা করে কি সিনোনিম অ্যান্টোনিম বা প্রিপোজিশন কি পড়বো? হ্যাঁ, নিজের জন্য একটু আগায় রাখতে হবে। আমি বললাম ওই যে সিনোনিম অ্যান্টোনিম, মেডিকেল, ডেন্টাল, বিসিএস ডি, ওটা সলভ করে রাখো আস্তে আস্তে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিজের মতো করে পড়তে থাকো, ঠিক আছে। এই দুইটা জিনিস এক্সট্রা, আর কিছু না, এই দুইটা জিনিস। স্পেলিং রমজান মাসে ক্লাস কখন নেবেন? ও রমজান মাসে ক্লাস, ইয়েস, রোজার মাসে ক্লাস খসড়া ভাবে আমি প্ল্যান করছি হচ্ছে তারাবির পরে, ঠিক আছে। খসড়া ভাবে প্ল্যান করছি তারাবির পরে, ইনশাল্লাহ এই টাইমে ফিক্স থাকবে, জানাই দিব, সমস্যা নেই। তারাবির পরে একটা পারফেক্ট টাইম আসে না? কারণ তারাবির পরে মোটামুটি একটা মানে তারাবি তো হচ্ছে 10:30 দিকে মনে হয় শেষ হয়ে যায়, 10টা 10:30 শেষ হয়ে যায়। হ্যাঁ, তোমার তারাবি শেষ হইতে 10:30 ধরো। তো তারাবি পরে আসে আমরা কি করি, আইদার তোমার ফোনটা নেই, ফোনটা দেখি, নাইলে একটু ঘোরাঘাড়া করি। তো আমি তো ওই জিনিসই করতাম, মানে তারাবি পড়তাম, পরে চা টা খাইতাম, চা টা খায় তারপরে হইতেছে বাসায় আসতাম, ফোন টিপতাম, দেখা গেছে যে ঘুমাইতে ওই ইসের সময় আইদার 1টা 2টা বাজতো, নাইলে হইতেছে একবারে সেহরি খায় ঘুমাইতাম। ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের এমনই অবস্থা। তবে রোজার মাসটা আমরা একটু ধীরে আগাবো, কারণ রোজার মাস ইবাদতের মাস, তারপরে রুটিনটা পাল্টায় যায়। তুমি যদি আমার কথাই চিন্তা করো, আমার রোজার মাসে রুটিনটাই পাল্টায় যায়। আমি সারাদিন ঘুমাই, রাত্রে সারাদিন কাজ করি, এরকম একটা অবস্থা। নিজের পড়াপড়ি, তোমার লেকচার রেডি করা, ক্লাস নেওয়া, এই করা সেই করা, মিটিং করা, সবকিছু, ঠিক আছে। 11টা ঠিক আছে মেবি ভাইয়া, এক্স্যাক্টলি 11টা থেকে 12টা পর্যন্ত আমরা মেবি ইনশাল্লাহ ক্লাস করব, ঠিক আছে। কারণ রোজা রাইখে ক্লাস করানোটা টাফ, কারণ এই যে চিল্লানোটা না ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চিল্লানোর পরে পানি মানে পিপাসা মারাত্মক ভাবে লেগে থাকে, ঠিক আছে, মারাত্মক ভাবে লেগে যায়। ভাইয়া
সবাই রাত জাগতে পারে না, যারা রাত জাগবে না তারা রেকর্ড করে, কোনো সমস্যা নাই। রোজার মাসে আমরা সেই মানে কি বলবো ইলাস্টিসিটিটা দিব। বলো 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 ভাইয়া। ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া আপনি কি আমাদের মানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস নেবেন? বিকজ আগে না পড়ছি কিছু কিছু জায়গা না মনে হয় যে মানে একটু কনফিউজ লাগে, তো ইউটিউবে ক্লাস দেখতে গেলে না ফুল চ্যাপ্টারের পুরো 2-3 ঘন্টার ক্লাস, তো দেখেই মাথাটা অর্ধেক চলে যায়। আমরা একটা টপিক তোমাকে, ভাই টপিক মানে কি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কি এখানে তোমার অনেক বুঝতে হবে। একটা ব্যাচে অনেক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, ঠিক আছে? সবার ক্যাটাগরি স্টুডেন্টের চিন্তা করে সবচেয়ে পারফেক্ট ওইটা হচ্ছে একটা অধ্যায়কে ভেঙে দেওয়া। একটা অধ্যায়কে কি করা? ভেঙে দেওয়া। ধরো একটা বড় অধ্যায় কেমিস্ট্রি, যেমন আমরা প্রায় 3টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করব, ছোট চ্যাপ্টার হলে 2টা ক্লাস, আরো ছোট হলে একটা ক্লাস। ফিজিক্সের বেলায় সাধারণত একটা ক্লাসে হয়, বাট আমরা ভেঙে দিই 2টা হয়ে দিই। যেরকম আলোক বিজ্ঞান আমরা প্রায় 3টা নিছিলাম, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ চুম্বকীয় চুম্বকত্ব 4টা ক্লাস নিছিলাম, ছোট 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 করে আধা ঘন্টা 45 মিনিট এভাবে। তো সেম আমরা একটা চ্যাপ্টারকে ভেঙে দিব, ঠিক আছে? আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই, নো অফেন্স। ধরো স্টুডেন্টের মাথার মধ্যে বর্তমানে একটা ভূত ঢুকায় দেওয়া হয়। ভূত কি ঢুকান দেওয়া হয়? সেটা হচ্ছে স্পুন ফিডিং, বুঝো? ধরো ছোটবেলা থেকে তোমার মা বা আমার মা আমাকে হাত দিয়ে খাওয়াইতেছে। এখন কি আমি হঠাৎ করে কালকে যদি কই মাছ বাঁচতে দেয়, আমি কি পারবো না? আমি কি খাইতে পারবো না? তো আমাদের মধ্যে অনলাইনে স্পুন ফিডিং এর একটা বেশ বড় সড়ো চর্চা আছে, যেটা আমরা করি না, আমি কখনো করিও নাই, করবো না। যেমন ফার্স্টে বলবে তোমাকে, কি বলবে? 3-4 ঘন্টার ক্লাস দিবে, ঠিক আছে? দিল, এতেও হইলো না। এরপরে কি লাগবে? বেসিক ক্লাস ধরো আরো 5-6 ঘন্টা। তারপরে দিবে তোমার কি এক্সট্রা ইনফো ক্লাস। ভাই এক্সট্রা ইনফোর মধ্যে আছেটা কি? আমার মাথা যে এত কিছু পড়তে হবে, এখানে ধরো 2 ঘন্টা আরো। এরপরে দিবে অনুশীলনী সলভ ক্লাস। আরে বাবা, অনুশীলনী সলভ ক্লাস, একটা অনুশীলনীতে যদি 100টা প্রশ্নও থাকে, মিনিমাম 100টা প্রশ্ন সলভ করতেও তার 1 ঘন্টা লাগবে। তাহলে এখানে দেখো, এখানে 3 ঘন্টা, এখানে 5 আর 3 8 ঘন্টা, ধরো এখানে আরো কমায় ধরলাম, আমি তো বেশি ধরে ফেলাইছি মেবি। ধরো 3 ঘন্টা, 3 3 6 আর 2 8 আর 1 9 ঘন্টা। 9 ঘন্টা তুমি ক্লাসই করবা না। এই জন্য আমরা 1 নাম্বার কথা, নো অনুশীলনী সলভ করবা তোমরা। 2-3 ঘন্টা একটা অনুশীলনী ঘোড়ার ডিম সলভ করাইতেছে একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পোলাপান দিয়ে, তার চাইতে তুমি নিজে বসে অনুশীলনী সলভ করো, এটা তোমার মাথার মধ্যে ঢুকবে। দেয়ার ইজ নো এক্সট্রা ইনফো ক্লাস। এক্সট্রা ইনফো ক্লাসে মুখস্থ করানোর জিনিস না। এক্সট্রা ইনফো যা আছে নিজের পরে মুখস্থ করতে হয়, শীট দিয়ে দিব। বেসিক ক্লাস কাহিনী হইতেছে, তোমার যদি এখন বেসিক ক্লাস লাগে, তোমার যদি এখন আবার 3-4 ঘন্টার ক্লাস লাগে, তাহলে ভাই আমি একজন ব্যর্থ শিক্ষক। কারণ আমার পড়তে হবে কি, একটা ধরো সেটুসে রেচন বর্জ্য নিষ্কাশন অধ্যায়টা, এখন এই অধ্যায়টা আমার অ্যানালাইসিস করতে হবে, এই অধ্যায়টা মেডিকেলের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। একদম দেখো এখানে এইটা হচ্ছে কিডনি, এখান থেকে রেনাল আর্টারি বের হয়, এখান থেকে রেনাল ভেইন বের হয়, হ্যাঁ। এরপর এখান থেকে যে ইউরেটার আসে, এটা মূত্রথলিতে এই রোগ হইতে পারে, এরকম স্ট্রিকচার থাকে, হ্যাঁ। ছবি আঁকে বোঝানোর জিনিস তো না। আমার কথা হইতেছে, এই লেসন থেকে যদি 3টা টপিক থেকে প্রশ্ন আসে, আমি এই 3টা টপিক তোমার গুলায় খাওয়াই দিব, বাস শেষ, 1 ঘন্টার মধ্যে শেষ। এটা হচ্ছে আমার বেসিক। এটা এই জিনিসটা হইতেছে আমার চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা, এক্সামের চিন্তা ভাবনা। তো এরপর তুমি যদি ভাই এই টাইপের স্টুডেন্ট হও, তাহলে ভাই আমার ব্যাচে থাকার কোনো দরকার নাই, 1 মাস পর লিভ নিয়ে যেতে পারো। দ্যাটস ওয়াই আমি মান্থলি পেমেন্ট রাখছি, কোনো সমস্যা নাই। বাট আমাদের মেইন টার্গেট থাকবে এইটা, কম সময়ে ইফেক্টিভ ভাবে তোমার মুখস্থ করা যায়। আজকের মতো এই পর্যন্তই, আশা করি আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা তারপরে থাকে, আমি তোমার জন্য শুনতে স্টিল না প্রস্তুত। 10টা 50 বাজে, বলো কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া আপনি বলছিলেন জন্য আমি কথাটাই শুনতে চাইছিলাম, আপনি যেটা বলছেন যে আমি ইউটিউবে যে দেখি যে এত ক্লাসের জন্য আমি ভাবছি যে এখন সেকেন্ড টাইমে এক্সাম দিতেছে, এরকম তো না ভাই, পড়ে আসছি হয়তো মানে গুছাইতে পারিনি, বাট এত ক্লাস দেখে আর কি। আচ্ছা, বিনতি নবী একটা কথা বলতে চাইছিল, বিনতি। হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাইছি, আপনি বলছিলেন যে জিকে ইংলিশের জন্য আমাদের বিগত বছরের চাকরির স্পেশালি ব্যাংক জবের কোশ্চেন গুলো সলভ
সলভ করার জন্য। তো এই কোশ্চেনের সোর্সটা আমি কোথায় পাবো? মাস্টার আছে আমার কাছে, কিন্তু মাস্টারে তো ব্যাংক জবের কোশ্চেন নেই। আছে আছে আছে, কি বলে, আছে। চাকরির অত হিউজ পরিমাণ নেই তো, শুধু বিসিএস, মেডিকেল, ডেন্টাল এগুলো হিউজ পরিমাণে। একটু কি মাস্টার কি হয়েছে আমি তোমাদের বলি। মাস্টার এডিশন বললাম, নতুন এডিশন বের করা নাই, কিন্তু পুরাতন এডিশন দিয়ে চালাইতেছে এত বছর। কাহিনীটা বুঝো, বিজনেসটা বুঝো, তারপরও মাস্টার চলতেছে। কারণ কি? কারণ এই বেড়ায়, এই শালার বেড়ায় এমন কোশ্চেন যে ঢুকাইছে, এর চাইতে মোটা কই মাস্টার কই অন্য পাশে। এই শালার বেটা এত কোশ্চেন ঢুকাইছে যে ওইখানে যেই কোশ্চেনে আসুক না কেন ওইখান থেকে আসবে। ঠিক আছে, যে রেচন ও রেচন বর্জন নিষ্কাশনে ধরো সেট হচ্ছে 10,000 প্রশ্ন আমি ঢুকাই দিলাম। এখন তোমার তো আর অন্য কোনো বই লাগতেছে না। ঠিক আছে, এই জিনিসটাই, এই মার্কেটিংটা ভাই সেটা হইতেছে অনলাইন কোচিং গুলা করে। ঠিক আছে, যে এত হাজার প্রশ্নের মডেল টেস্ট দিবা, সব প্রশ্ন তুমি সলভ করতে পারবা, কিন্তু অত হাজার প্রশ্ন তুমি মাথায় ঢুকাইতে পারবা না। তো এটা বুঝতে হবে, দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছি। ভাইয়া তাহলে এখন হচ্ছে আমরা 8 তারিখ পর্যন্ত শুধু মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবো নাকি, মানে এক্সামের আগ পর্যন্ত কোশ্চেন? কোশ্চেন মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিউ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। হ্যান্ড ক্যালকুলেশন উপর ক্লাস কি হবে ভাই? যেখানে যেখানে ম্যাথ আছে আমাদের আলাদা ম্যাথ ক্লাস হবে। সে টু সে ভেক্টর, ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর মিলা একটা ম্যাথ ক্লাস, গতিবিদ্যা, বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি মিলা একটা ম্যাথ ক্লাস। ঠিক আছে, তারপরে কেমিস্ট্রি যেখানে যেখানে ম্যাথ লাগবে সেখানে একটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ম্যাথ ক্লাস, সেকেন্ড পেপার ম্যাথ ক্লাস, এভাবে আমরা ম্যাথ ক্লাস দিব। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তুমি যদি এখন ভাই বলো যে 5/2 = হোয়াট, এরা যদি আসে তাহলে ভাই ক্লাস 1-এ ভর্তি হও। তাই না? সমস্যা তো এই জায়গাটাই। স্পেলিং অনেকগুলো আসে মাস্টারে, কি করব? স্পেলিং এর কথা তো বলে দিছি, এই মাস্টার সব স্পেলিং সলভ করে দিছি। তুমি আমার ক্লাস দেখে তুমি সলভ করবা। বলো লিজা, বলো। তুমি মিউট করো। একদিন তোমার একটা মজার কথা শোনাই, সেটা হচ্ছে তোমার কথা শুনে মনে পড়লো। লিজা মিউট করো ভাইয়া। এই লিজা মিউট করো। এই তো, আলহামদুলিল্লাহ। তো আমার ক্লাস নিতেছি। ঠিক আছে, ক্লাসে এক ছেলে এরকম ফার্স্ট একটা কোশ্চেন করছে। তো কোশ্চেন করার পরে আমি উত্তর দিছি। তো উত্তর শুনে ওই ছেলে খুশি হয়ে গেছে। ঠিক আছে, খুশি হয়ে ও আর মিউট করতে ভুলে গেছে। তো মিউট করতে ভুলে যায়, ও চিল্লাইছে, ও ইয়েস, এইবার তো হবে, চান্স তো হবে। ঠিক আছে, আর ছেলেদের মুখ তো মাশাআল্লাহ অনেক ভালো। ও দুনিয়ার যাবতীয় যত গালিগালাজ করতেছে ওই কোচিং এই কোচিং, আমি তো মানে কি বলবো, ওই ক্লাস পরে আমার আবার স্টপ করে আবার রেকর্ড করা লাগতেছে। তো ক্লাসের সময় ধরো একটু কাইন্ডলি চেক করবা যে ভিডিওটা অন আছে কিনা। ঠিক আছে, দেখা গেছে তুমি কমোডের উপর বসে বসে ক্লাস করতেছো, হইতে পারে না। এখন তোমার ভিডিও যদি অন হয়ে যায় বাই চান্স, কি একটা বাজে জিনিস, সেটা তো কমন সেন্স। কিংবা তুমি ক্লাস সামনে রেখে কোনো এক প্রিয়তমা বা প্রিয়তমীর সাথে কথা বলতেছো, এখন সেটা তো শোনানোর আমাদের কোনো দরকার নাই ভাই। আমরা তো তোমার প্রেম আলাপ শুনতে আসি নাই, সো কোনো দরকার নাই, একটু সচেতন হবা। দ্যাটস ইট। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, হ্যাঁ যে ভাইয়া। দাগানো বই নিয়ে কোশ্চেন করতে চাচ্ছিলাম। আমি জুলজি আর রসায়ন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইটা নতুন কিনছি, তো তাই আমি বইটা দাগাইতে চাচ্ছি। কারণ ফার্স্ট টাইমে বই দাগাইতে যা হয়েছে কি, যে 3-4 ঘন্টা খাই গেছে, পড়াশোনা হয় নাই, বই দাগাইতে টাইম শেষ। তা বইটা আম্মুকে দিয়ে দাগাবো, তো তা আমি কি এখন ওই যে উন্মেষে ছিলাম, তো উন্মেষের দাগানো বইয়ের পিডিএফ গুলো থেকে কি বইটা দাগাই ফেলবো, নাকি আপনি পিডিএফ দিবেন আলাদাভাবে? উন্মেষ বা রেটিনা প্রচুর জঘন্যভাবে দাগায়। রেটিনার দাগানোটা ভালো। আমাদের পিডিএফ জন্য রেটিনার দাগানো বই নিউ এডিশন আছে, রেটিনার দাগানোটা বইটা ভালো, ওইটা দেখে দাগাইতে পারো। এক উন্মেষে কি করছে, লাল কালি, এই কালি, সেই কালি, 14 রকমের কালি দিয়ে মাখায় ফেলাইছে, বুঝছো না? তো উন্মেষের ওই জিনিসটা দরকার নাই, তুমি রেটিনারটা দেখাইতে পারো। আর আমি তো প্রত্যেকটা
ক্লাসের আগে তোমাদেরকে আগেই রেকর্ড দাগানো বই দিয়ে দিব, সমস্যা নাই। মাস্টার পিডিএফ নামে একটা পিডিএফ যাবে, ঠিক আছে, ওইখানে সব থাকবে এটসেট্রা। ভাই বলেন। আমার থেকে মানে মেডিকোড দাগানো বইটা আছে পিডিএফ, ওটা কি হবে? হবে হবে। ভাইয়া তাহলে যে ফার্স্ট টাইমে যে উন্মেষের লাল সবুজ দাগানো পিডিএফটা দিয়ে দাগাইছিলাম নতুন বইয়ে, তাহলে কি করব? একটা প্রশ্ন করে আমার জান না মারা ফেলাইছে। ভাই হবে হবে ভাই হবে, যার যে বই আছে ওইটাই হবে। নতুন যদি কেউ কেন বই কিনে রাখো থাকো, তাদের জন্য উদ্দেশ্য, শুধু তাদের জন্য বলা। আচ্ছা ভাইয়া। তাহলে কি ভাই আপাতত দাগানো থেকে বিরত থাকে, ওই যে মাস্টার পিডিএফ দিলে তখন দাগাবো? রেটিনারটা দাগায় ফেলাও না, সমস্যা কি? পিডিএফ দেখে দেখে দাগায় ফেলো। আচ্ছা ভাই, ঠিক আছে। কারণ ভাই এখন দাগাইতে গেলে প্রচুর টাইম যায় পরে। হুম, এটা ট্রু। এমনও দিন গেছে ভাই, রাতে 4-5 ঘন্টা দাগাইতেই চলে গেছে, পরে বই দাগাইতে ঘুমাই গেছি। গুড, ভালো ছেলে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ ফাইজা। স্যার আমি ওই যে ইংলিশের ক্ষেত্রে বিসিএস আর মেডিকেলের কোশ্চেন গুলো ছাড়া আমি যে এবার সিইউতে পরীক্ষা দিয়েছি, তো সেখানে দেখলাম যে কি এবার যে প্রশ্নগুলো হয়েছিল মেডিকেলের কিছু মানে হুবহু 2-3টা কোশ্চেন হুবহু কমন আসছে। এখন কি ভার্সিটি কোশ্চেন গুলো সলভ করবো? করতে পারলে তো ভালো, করতে পারলে তো ভালো। আমি তো বলছি কিছু ইম্পর্টেন্ট টপিকে সবকিছুই সলভ করতে হবে, ঠিক আছে, সবকিছু সলভ করতে হবে। সো করতে পারলে অবশ্যই ভালো, সমস্যা নাই, কোনো আর সমস্যা নাই। রেটিনার প্রশ্ন ব্যাংকটা আছে, তো রেটিনার প্রশ্ন ব্যাংকে ভার্সিটির প্রশ্নগুলো আছে, তাই আমি ভাবতেছিলাম যে যদি সবগুলো সলভ করে ফেলি। রেটিনা গাইড, ইয়েস, জি। হ্যাঁ সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ ভাইয়া বলেন। আমার হচ্ছে ভাইয়া, আপনি তো নতুন বই কেনার কথা বলছিলেন, কিন্তু আমার জি। ক্ষেত্রে মানে আমার নিজের একটা প্রবলেম হয় কি, এখন যদি আমি নতুন বই কিনি তাইলে আমার মনে হয় কি আমার আসলে কিছুই পড়া হয় নাই এরকম লাগতেছে। কথা তো সত্য। বায়োলজিটা আমার মানে এখন আমি বই ওরকম ভাবে খুব জল খুশি ভাবে দাগাইনি, মানে যতটুকু ক্লাস ইম্পর্টেন্টই আমার দাগানো আছে। তো এখন আমি মানে কিন্তু বায়োলজি তো আমার অনেক আগে এডিশন, একেবারে ফার্স্ট ইয়ারে কিনছিলাম। কত সালে? 23 সালে? হ্যাঁ 23। তো ফেলাই এখন দাও। আমি জানতে চাচ্ছিলাম কি মানে অনেক বেশি কি আপডেট হয়েছে বইগুলো? হ্যাঁ। তো মানে না কিনলে কি হবেই না এরকম? না, কিনতে হবে। কিনতেই হবে। কিনতেই হবে। বায়োলজিটা কিনলেই হবে, আমার ফিজিক্স আর কেমিস্ট্রি নতুন আছে। বায়োলজি কিনলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ভাই অনলি 2 মান্থ আছে, আর্কাইভের সাথে আগাতে চাচ্ছি। জিএসটি প্রেপের জন্য ভার্সিটি অ্যাসপিরেন্ট ছিলাম। আচ্ছা, আর্কাইভের সাথে আগাতে চাচ্ছ, আর্কাইভ দেওয়া হবে ইনশাল্লাহ 10 তারিখ থেকে। আর্কাইভ দিলে আমরা আর্কাইভ আস্তে আস্তে দিব ভাই। আর্কাইভ আমি জানি পোলাপান কি করে না করে, আর্কাইভ আস্তে আস্তে দিব, সব আর্কাইভ একবারে দিব না ভাইয়া। আমার কাছে মাস্টার 24-এর আছে, তাই হবে? হ্যাঁ হবে, হবে ভাইয়া হবে। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বলছিলেন যে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের পাশাপাশি তপন স্যার অনুশীলনী কোশ্চেন, আর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে কবির স্যারেরটা। তো স্যার ভাইয়া হচ্ছে ওই মাস্টার কোশ্চেন ব্যাংকে অনুশীলনী কোশ্চেন করলেই তো হবে না, নাকি বই কিনতে হবে অনুশীলনী কোশ্চেন করার জন্য? তুমি কোন দুঃখে আবার বই কিনবা? তোমার দুঃখ কি আছে বলো হুমায়রা? এত দুঃখ কেন তোমার যে তোমার নতুন বই আবার মাস্টার কোশ্চেন ব্যাংক আছে আবার দুঃখ? অনুশীলনী আরে ভাই কাহিনী হইতেছে এরকম যে এক বাসার থেকে বিরিয়ানি খেয়ে আসছে, আর এক বাসায় যে বিরিয়ানি খাইতেছে, সেম বিরিয়ানি। না এটা তো ওই বাসার বিরিয়ানি আর এটা হচ্ছে এই বাসার বিরিয়ানি।
হ্যাঁ, তো কাহিনী হচ্ছে যেই বইটা তোমার কবির স্যারের, আমি ফাইজলামি করে উত্তর দিচ্ছি, জাস্ট মাইন্ড করো না। তো যেই প্রশ্নগুলা কবির স্যারের বই প্রশ্ন আছে, ওই প্রশ্নটাই তো কপি পেস্ট হয়েছে মাস্টার কোশ্চেন ব্যাংকে, তাই না? আর মাস্টার কোশ্চেন ব্যাংকে আরো ভালো, লিঙ্কন স্যারের দেওয়া আছে, গুহ স্যারের দেওয়া আছে। গুহা স্যার বললাম বিশাল বিশাল কিছু প্রশ্ন করে ভাই, মাথা নষ্ট প্রশ্ন, ঠিক আছে? এইখানে এটা দেখো কেমিস্ট্রি, লিঙ্কন, গুহা দেখো, সমস্যা নাই। লিঙ্কন স্যার আর গুহ স্যার কি মানে না পড়লেও কি হবে না নাকি? না পড়লে তো হচ্ছে, কিন্তু দেখবা যে হঠাৎ করে একদিন আইসে গেছে, ঠিক আছে? এটা আমার প্রেডিকশন, কাঙালের কথা বাসি হলে ফলে। তো আমার প্রেডিকশন হইতেছে দেখবা হঠাৎ করে গুহ স্যার গুহা থেকে বের হয়ে যাবে, মানে হঠাৎ করে একটা প্রশ্ন এসে যাবে, ঠিক আছে? হঠাৎ করে লিঙ্কন স্যার কলিং বেল বাজায় দিবে, ঠিক আছে? একটা প্রশ্ন এসে গেছে, না করলেও হবে, কইরো, সমস্যা কি? এই 11টা 2 বেজে গেছে, আর নাই, টাটা, আসসালামু আলাইকুম সবাইকে। সামনেবার ইনশাল্লাহ একদম একাডেমিক ক্লাসে দেখা হচ্ছে, দ্রুতই রুটিন পাওয়া যাবা। বেস্ট অফ লাক, টাটা।